পার্লামেন্টে ক্ষমতাসীন পার্টির সাথে হাতাহাতি হয়েছে বিরোধী দলীয় এমপিদের। শুরু হয় ঝগড়া ও কথা কাটাকাটি, এক পর্যায়ে তা গড়ায় মারামারিতে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর হামলা করা হয়েছে এবং হামলার পরে তাদেরকে কিন্তু রক্তাক্ত করা হয়েছে। যেই কারণে এবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে সংসদেই গণধোলাই খেয়েছে। বাট আরেককে ভারত বিরোধিতার ফাঁদে ফেলে প্রধানমন্ত্রিত্ব থেকে হটানো ষড়যন্ত্র চলছে, এই ধরনের নির্দিষ্ট অভিযোগ এখনো বেশি জল্পনা কম বাস্তবতা। আর এই জায়গাতেই বারবার উঠে আসছে একটি নাম, সালাউদ্দিন আহমেদ। এই বঙ্গে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ঠেকিয়ে রাখা, এইটা তারেক রহমান কেন? তারেক রহমানের 14 পুরুষের সক্ষমতা নাই আওয়ামী লীগকে চেপে রাখবে। এই যে আইন বিএনপি ব্যবহার করলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে, এই আইনের মাধ্যমে বিএনপির কবর রচনা করা হবে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের ভারত সফর নিয়ে রাজনীতিতে তোলপাড়। পরিস্থিতি বিএনপির নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে অবিশ্বাস্যভাবে, নাটকীয়ভাবে। যে ওই একই এই ভরসা করে কোনো লাভ নাই, ওই শেষ বর্ষা আওয়ামী লীগ, শেষ বর্ষা আওয়ামী লীগ। কেন আওয়ামী লীগ শেষ বর্ষা, এই বিষয়টা নিয়ে দুটো কথা বলি। দেখেন দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। 2026 সালের 8 এপ্রিল, এই তারিখটা আপনারা মনে রাখেন, মস্তিষ্কে সেভ করে রাখেন। এই যে আইন বিএনপি ব্যবহার করলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে, এই আইনের মাধ্যমে বিএনপির কবর রচনা করা হবে। দেখেন, বাংলাদেশের দুইটা পলিটিক্যাল পার্ট বা সেন্টিমেন্ট বলতে পারেন, স্বাধীনতার পক্ষে, স্বাধীনতার বিপক্ষে। আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষে ছিল, আছে, থাকবে, কারণ আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। আর স্বাধীনতার বিপক্ষ শক্তি জামাত, এনসিপি, বিএনপি, আরো যা যা আছে, পাগল ছাগল সব বলেন না কেন, আওয়ামী লীগের যে আদর্শিক জায়গা, এটা সব সময় অটুট থাকবে, যার কারণে বাংলাদেশ আওয়ামী লীগ টিকে থাকবে। এই ভিডিও সম্পূর্ণ বাংলাদেশ আওয়ামী লীগের যারা তৃণমূলের নেতা কর্মী সমর্থক গোষ্ঠী আছেন তাদের জন্য, তাদের উদ্দেশ্যে এই ভিডিও বার্তা দেওয়া। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধের পর থেকে, অর্থাৎ অধ্যাদেশকে আইনে পরিণত করে বর্তমান সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে গতকাল। এরপর থেকে আমার ইনবক্সে প্রায় 1000-এর মতো SMS আসছে। প্রত্যেকের যে কমন বিষয়গুলা প্রশ্ন ছিল, ভাই আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল, আমরা অনেকেই ভেবেছিলাম বিএনপি ক্ষমতায় আসলে হয়তো বা আওয়ামী লীগ স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরতে পারবে, অনেকেই ভেবেছিলাম আওয়ামী লীগের নেতারা দেশে ফিরে স্বাভাবিক রাজনীতিতে ফিরবে, অনেকেই ভেবেছিলাম আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। কিন্তু বিএনপি এটা কি করলো? তারেক রহমান ভারতের সাথে যে সমঝোতার মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে, সেই সমঝোতার কি হলো? অনেক বিষয়। অর্থাৎ আলটিমেটলি তারা আমাকে বোঝাতে চেয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল, তবে কি আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে গেল? তবে কি বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আর ফিরতে পারবে না? তবে কি বাংলাদেশ আওয়ামী লীগের অধ্যায় মুসলিম লীগের মতো শেষ হয়ে গেল, সমাপ্ত হয়ে গেল? আপনাদের উদ্দেশ্যে কিছু বিষয় বলি, এরপর আপনারাই বুঝে নেবেন যে আসলে কি হতে যাচ্ছে। হিউম্যান সাইকোলজি কি বলে? পৃথিবীর প্রত্যেকটা মানুষের নিষিদ্ধ জিনিসের প্রতি আকৃষ্টতা বেশি থাকে। ধরেন অ্যালকোহল, পৃথিবীর যেসব দেশে অ্যালকোহল সহজলভ্য, অর্থাৎ আপনি চাইলেই যে কোনো শপ থেকে কিনতে পারবেন, যে কোনো জায়গায় দাঁড়িয়ে খেতে পারবেন, সেই সব দেশে দেখবেন অ্যালকোহল কেন্দ্রিক কোনো প্রকার মানুষের মধ্যে ফ্যাসিনেশন কাজ করে না। আবার যেই সব দেশে অ্যালকোহল ব্যাপারটাকে অনেক বড় করে দেখা হয়, রাস্তায় দাঁড়িয়ে আপনি অ্যালকোহল খেতে পারবেন না, আপনাকে সেই বারে গিয়ে অন্ধকার একটা কর্নারে বসে খেতে হবে, কে দেখলো না, মানিজ্যতের প্রশ্ন, মান সম্মানের ভয়, সেই সব দেশে দেখবেন অ্যালকোহলের প্রতি মানুষের অনেক বেশি ফ্যাসিনেশন কাজ করে, অনেক ঝোঁক থাকে, এবং মানুষ লুকিয়ে অ্যালকোহল পান করার জন্য যাতা করে ফেলে। আরেকটা উদাহরণ, ধর্ষণ কেন হয়? যেই সব দেশে পতিতাবৃত্তি এভেইলেবল থাকে, সেই সব দেশে কিন্তু ধর্ষণের মাত্রা অনেক কম। আর যেই সব দেশে পতিতাবৃত্তি এভেইলেবল থাকে না, অর্থাৎ একটা ছেলে তার যে কাম বাসনা সেটা মেটানোর জন্য যখন প্রয়োজনীয় জায়গা খুঁজে পায় না, তখন কিন্তু সে ধর্ষণের দিকে ধাবিত হয়। এটা হিউম্যান সাইকোলজি, এটা আমার কথা না, এটা সাহিত্যিকরাই বলে গেছেন। অর্থাৎ নিষিদ্ধ জিনিসের প্রতি পৃথিবীর প্রত্যেকটা মানুষের আকৃষ্টতা বেশি কাজ করে, এটা হিউম্যান সাইকোলজি। এখানে অন্য কোনো ব্যাখ্যা দিয়ে আসলে লাভ নাই। আমি কথাগুলো কেন বললাম? বাংলাদেশ আওয়ামী লীগ এই মুহূর্তে বাংলাদেশে নিষিদ্ধ একটা সংগঠন। 1971-এর 25 মার্চ ইয়াহিয়া আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল, বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই বঙ্গে স্বাধীনতা এসেছে, স্বাধীনতার সূর্য উদিত হয়েছে, মানচিত্র পেয়েছি আমরা, পতাকা পেয়েছি আমরা, জাতীয় সঙ্গীত পেয়েছি আমরা, ভূখণ্ড পেয়েছি আমরা। কার হাত ধরে হয়েছে? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধীনতার পর 75-এর 15 আগস্ট তাকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল, এবং বাংলাদেশের মানুষ ভেবে নিয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ হয়তোবা আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। স্বাধীনতার অনেক বছর পর, 75-এর অনেক বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, যুদ্ধ অপরাধীদের বিচার করেছে, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করেছে তো একথা তো অস্বীকার করতে পারবেন না। ইয়াহিয়ার ধারাবাহিকতায়
ইউনূস অধ্যাদেশ জারি করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলো, নিবন্ধন সেটাও স্থগিত করে রাখা হলো। একই ধারাবাহিকতায় ডক্টর ইউনূসের যে সরকার, সেই সরকারের সংস্করিত ভার্সন তারেক রহমানের সরকার 8 এপ্রিল 2026 সালে এসে সেই অধ্যাদেশকে আইনে রূপ দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো। তাতে কি হয়েছে? 71 নিষিদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হয়েছিল। 2026 সালে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, এই নিষিদ্ধের পর বাংলাদেশে বাকশাল কায়েম হবে। আমার এই কথা আপনারা অনেকেই হেসে উড়িয়ে দেবেন, অনেকেই ভাববেন আমি পাগল হয়ে গেছি, যার যেটা ইচ্ছা ভাবেন না কেন, কিন্তু এই বঙ্গে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ঠেকিয়ে রাখা এইটা তারেক রহমান কেন? তারেক রহমানের 14 পুরুষের সক্ষমতা নাই আওয়ামী লীগকে চেপে রাখবে। আওয়ামী লীগ জলে ভাসা শ্যাওলা না, আওয়ামী লীগ বটবৃক্ষ, এটা কোনো ধান গাছ না, এটা বট গাছ, এটার শেকড় অনেক গভীরে প্রথিত। এখান থেকে আওয়ামী লীগকে মুছে ফেলা এত সহজ কি ভাবেন আপনারা? 2026 সালের 8 এপ্রিল এই তারিখটা আপনারা মনে রাখেন, মস্তিষ্কে সেভ করে রাখেন। এই যে আইন বিএনপি ব্যবহার করলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে, এই আইনের মাধ্যমে বিএনপির কবর রচনা করা হবে। দেখেন, বাংলাদেশে দুইটা পলিটিক্যাল পার্ট বা সেন্টিমেন্ট বলতে পারেন, স্বাধীনতার পক্ষে, স্বাধীনতার বিপক্ষে। আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষে ছিল, আছে, থাকবে, কারণ আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। আর স্বাধীনতার বিপক্ষ শক্তি জামাত, এনসিপি, বিএনপি, আরো যা যা আছে, পাগল ছাগল সব বলেন না কেন, আওয়ামী লীগের যে আদর্শিক জায়গা এটা সব সময় অটুট থাকবে, যার কারণে বাংলাদেশ আওয়ামী লীগ টিকে থাকবে। সৈয়দ আশরাফুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তিনি বলেছিলেন আওয়ামী লীগ শুধুমাত্র কোনো রাজনৈতিক সংগঠন না, আওয়ামী লীগ একটা অনুভূতির নাম। সুতরাং আপনাদের বুঝতে হবে আওয়ামী লীগের এই অনুভূতিকে চাইলেই হত্যা করা সম্ভব না। কিন্তু এই অধ্যাদেশের যে আইন হলো, এই আইনের মাধ্যমে ভবিষ্যতে যখন বিএনপি নিষিদ্ধ হবে, তখন বিএনপি টিকে থাকতে পারবে না, কারণ স্বাধীনতার বিপক্ষে আরো অনেকগুলা শক্তি আছে, তাদের আইডিওলজিক্যাল জায়গা, তাদের আদর্শিক জায়গা অনেক বেশি শক্তিশালী। জামাত কিন্তু কখনো স্বাধীনতাকে ধারণ করে না, বিশ্বাস করে না। সুতরাং জামাত যদি টিকে থাকেও, জামাতের আইডিওলজি টিকে থাকেও, বিএনপির আইডিওলজি টিকে থাকবে না, কারণ বিএনপির কোনো আইডিওলজি নাই, তাদের কোনো আদর্শিক জায়গায় নেই। তারা একটা অনাদর্শিক দল, তারা শুধুমাত্র স্বাধীনতার পক্ষে কথা বলে নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য। তারা স্বাধীনতার পক্ষের সাজে, স্বাধীনতার পক্ষের মানুষগুলার ভোট কাজ করার জন্য। বিএনপি হয়তো বা ভাবছে এইবার নির্বাচনে তারা যেভাবে সংখ্যালঘুদের ভোট, আওয়ামী লীগের নেতাকর্মীদের ভোট, প্রগতিশীল মানুষের ভোট পেয়েছে শুধুমাত্র জামাতকে ঠেকানোর জন্য, এমত অবস্থায় আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল। এখন ঠিক একইভাবে বিএনপি চাচ্ছে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে থাকে, সেক্ষেত্রে স্বাধীনতার পক্ষের ভোট, সংখ্যালঘুদের ভোট, পাশাপাশি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যারা আছে, প্রগতিশীল মানুষ, এদের ভোটগুলা বিএনপি পেয়ে যাবে। এই নির্বাচনে কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে আমরা যতটুকু শুনেছি 20 থেকে 25%। আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ থাকে, ধরে নিলাম নির্বাচনে অংশ নিতে পারলো না, বিএনপি সর্বোচ্চ 10 থেকে 15% ভোট কাস্ট করতে পারবে তাদের পক্ষে, লিখে রাখতে পারেন। আদর্শ অনেক বেশি শক্তিশালী একটা বিষয়, আদর্শিক জায়গা যেসব দলের থাকে তাদের আদর্শকে কখনো মুছে ফেলা যায় না। আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে কখনোই 1 সেকেন্ডের জন্য অপ্রাসঙ্গিক করতে পারবে না, মুছে ফেলতে পারবে না, এটা তারেক রহমানের বাপের পক্ষেও সম্ভব না। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী মন খারাপ করেছেন, তারা ভাবছেন আওয়ামী লীগ শেষ হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে যাবে, মুসলিম লীগ হয়ে যাবে, তাদের উদ্দেশ্যে বলি আওয়ামী লীগ কখনো নিশ্চিহ্ন হবার মতো দল না। আওয়ামী লীগ নিশ্চিহ্ন হবে না, নিশ্চিহ্ন হবে বিএনপি, নিশ্চিহ্ন হবে জামাত। এবং বাংলাদেশে এই আইনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিএনপি জামাতকে নিশ্চিহ্ন করে দিয়ে বাংলাদেশে বাকশাল কায়েম করবে, এটা আমার বিশ্বাস। এই বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করা সময়ের দাবি, এবং এই বাংলাদেশ ঠিক তখনই সোনার বাংলা হবে যখন স্বাধীনতা বিরোধী অপশক্তি এবং তাদের পৃষ্ঠপোষকতাকারী এবং তাদের দোসররা যেদিন বাংলাদেশের মাটি থেকে চিরতরে নিশ্চিহ্ন হয়ে যাবে, ঠিক সেদিন বাংলাদেশ সোনার বাংলা হবে। এবং এই সোনার বাংলা বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরে অর্জিত হবে। যেমন ভাবে 1971-এর মহান মুক্তিযুদ্ধে জাতির পিতার এক ভাষণে উদ্বুদ্ধ হয়ে বাঙালি স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল, বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছিল, ঠিক একইভাবে বাংলাদেশের মানুষ আবারও ঝাঁপিয়ে পড়বে, প্রয়োজনে সশস্ত্র সংগ্রাম করবে এই স্বাধীনতা বিরোধী অপশক্তিদেরকে বাংলাদেশের মাটি থেকে চিরতরে নিশ্চিহ্ন করার জন্য, এবং এর মাধ্যমে বাংলাদেশের চূড়ান্ত বিজয় অর্জিত হবে, স্বাধীনতার চূড়ান্ত আকাঙ্ক্ষা বাংলাদেশে বাস্তবায়ন হবে। সেই দিন খুব বেশি দূরে নয়। এই কথাগুলা আমি বলে গেলাম, আপনারা একটা সময় দেখতে পাবেন। আমি নিশ্চিত হয়ে বলতেছি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী শক্তি আর কখনো রাজনীতি করতে পারবে না। অদূর ভবিষ্যতে আপনারা আমার কথাগুলাকে মিলিয়ে নেবেন। সুতরাং হতাশাগ্রস্ত হবার কোনো কারণ নাই, আশাহত হবার কোনো কারণ নাই। এখনো বঙ্গবন্ধুর কন্যা বেঁচে আছেন, আপনারা তার উপর আস্থা রাখতে পারেন, ভরসা রাখতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। বাংলাদেশের শাসক দল বিএনপির সেই দলের ভেতরে এক একজন নেতা নাকি তারেক রহমানকে ভারত বিরোধী লাইনে ঠেলে দিয়ে পরে ভারতের সমর্থন নিয়ে নিজে ক্ষমতা দখলের সুযোগ খুঁজছেন। মানে তারেক রহমানের দলের ভেতরে কোনো ক্ষমতাধর নেতা, তিনি তারেক রহমানকে ভারতের কাছে খারাপ করে দিচ্ছেন, দিয়ে তারপরে ভারতের সমর্থন নিয়ে, যেমনভাবে তারেক ক্ষমতায় বসেছেন ভারতের সমর্থনে, তেমনিভাবে তিনিও ক্ষমতায় বসবেন সেই সুযোগ খুঁজছেন। এমন দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো শক্ত অন রেকর্ড বিশ্বাসযোগ্য প্রমাণ আমি পাইনি, সেটাই স্বাভাবিক, কারণ গোটা ছবি সামনে আসতে সময় লাগে। আপাতত যা পাওয়া যাচ্ছে তা হলো বিএনপির ভেতরে শৃঙ্খলা সংকট ও স্থানীয় পর্যায়ে ফ্যাকশনাল টানাপোড়েন, এটা পুরনো কথা। কিন্তু কেউ বা একাধিক মানুষ প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন বা তারেককে ভারত বিরোধিতার ফাঁদে ফেলে
প্রধানমন্ত্রিত্ব থেকে হটানোর ষড়যন্ত্র চলছে, এ ধরনের নির্দিষ্ট অভিযোগ এখনও বেশি জল্পনা কম বাস্তবতা। সেটাই স্বাভাবিক, আগেই বলেছি। আচ্ছা বলুন তো, 24-এর 5ই আগস্টের আগে 3 তারিখ কিংবা 4 তারিখেও আগস্টে কেউ কি ভাবতে পেরেছিল যে শেখ হাসিনাকে এইভাবে চলে যেতে হবে ভারতে, তার সরকারের পতন ঘটবে? কেউ ভাবতে পেরেছিল? পারেনি। রাজনীতি এমনই। বিএনপির যে নেতার নাম এই প্রসঙ্গে সবচেয়ে বেশি উঠে আসছে সেই নামটি হচ্ছে সালাউদ্দিন আহমেদ, দেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী। আবার পার্টিরও খুব বড় পজিশনে তিনি আছেন, স্থায়ী কমিটির। আজকের আলোচনা করছি এই খুব সংবেদনশীল বিষয়, কিন্তু এখন ঢাকার রাজনৈতিক অন্দরমহলে খুব আলোচিত এই প্রশ্নটি দিয়ে বিএনপির ভেতরে কি সত্যি এমন একটি ক্ষমতা কেন্দ্র তৈরি হচ্ছে যেখানে সালাউদ্দিন আহমেদের নাম তারেক রহমানের সম্ভাব্য বিকল্প হিসেবে উঠে আসছে? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, কারণ প্রকাশ্য ও বিশ্বাসযোগ্য রিপোর্টিং অনুযায়ী বিএনপির প্রধান কার্যত একক ক্ষমতাসীন এবং স্পষ্ট প্রধানমন্ত্রীর দাবিদার আছেন এই একজনই, তারেক রহমান, এবং দলীয় নেতৃত্বের কেন্দ্রও তাকে ঘিরেই গড়ে উঠেছে। কিন্তু রাজনীতিতে সবসময় প্রকাশ্য ছবি আর অন্তর্গত বাস্তবতা এক জিনিস হয় না। দলের শীর্ষে একজন থাকলেও সিদ্ধান্তের টেবিলে কার কথা বেশি ওজনদার, কে কাকে প্রভাবিত করতে পারেন, আর কে সংকট মুহূর্তে বিকল্প কেন্দ্র হয়ে উঠতে পারেন, সেই প্রশ্ন আলাদা, খালি চোখে দেখা যায় না, কিন্তু তাই বলে অস্বীকার করলে ভুল করা হবে। আর এই জায়গাতেই বারবার উঠে আসছে একটি নাম, সালাউদ্দিন আহমেদ। এই 5টি স্তম্ভ, দলীয় পদ, তারেকের কাছে অ্যাক্সেস, রাষ্ট্রীয় দপ্তর মানে স্বরাষ্ট্র দপ্তর, সংগ্রামী প্রতীকী পুঁজি এবং আঞ্চলিক নেটওয়ার্ক, সব মিলিয়ে সালাউদ্দিন আহমেদের ক্ষমতার ভিত্তি গড়ে উঠেছে। এবার আসি সবচেয়ে বিতর্কিত অংশ, যেটা আগে বলেছি পরে সেই অংশে। সেটা হচ্ছে সবচেয়ে বিতর্কিত অংশ হচ্ছে ভারত অধ্যায়। সালাউদ্দিন আহমেদ দীর্ঘ সময় ভারতে ছিলেন এবং এই দীর্ঘ ভারত অবস্থানকে ঘিরেই তার বিরুদ্ধে নানা সন্দেহ, গুঞ্জন ও অভিযোগ জমেছে। কিন্তু এখানে তথ্য আর ব্যাখ্যাকে আলাদা করতে হবে। যাচাইযোগ্য তথ্য হলো, যেটা সবাই জানে, যে 2015 সালে শিলংয়ে তাকে খুঁজে পায়, ভারতের শিলংয়ে খুঁজে পাওয়ার পর ভারতে তাকে বৈধ কাগজপত্র ছাড়া প্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্টে মামলা হয়। তিনি সালাউদ্দিন আহমেদ এই ঘটনা সম্পর্কে বলেছেন যে 2015 সালে তাকে গুম করে দেওয়া হয় এবং গুম করার পর তারপরে তাকে ভারতে পৌঁছে দেওয়া হয়। কেন ভারতে পৌঁছে দেওয়া হয় সে উত্তরটা কিন্তু সালাউদ্দিন আহমেদ দেননি, সেটা নিয়েও আমরা আলোচনায় আসব। তাকে ফরেনার্স অ্যাক্টে 2018 সালে তো তিনি সেই ফরেনার্স অ্যাক্টে তার বিরুদ্ধে যে মামলা হয়েছিল সেই মামলা থেকে খালাস পান। খালাস পেলেও ভারত সরকার তার বিরুদ্ধে ওই খালাসের বিরুদ্ধে আপিল করে, ফলে তাকে সেখানে থেকে আইনি লড়াই চালাতে হয়। এইটা হচ্ছে সামনাসামনি যেটা আমরা পাচ্ছি। এই আইনি জটিলতা, ট্রাভেল ডকুমেন্ট সমস্যা এবং পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি সব মিলিয়ে প্রায় 9 বছর তিনি ভারতে থাকেন। আর এখান থেকেই জন্ম হয় জল্পনার। কেন জল্পনা? শিলংয়ে ধরা পড়ার পর দীর্ঘ 9 বছর সালাউদ্দিন আহমেদ ভারতে থাকেন। অভিযোগ, তিনি খুব অল্প দিন জেলে ছিলেন, খুব অল্প দিন, তারপর মোটামুটি স্বাধীনভাবেই ভারতে থাকতেন। এই জন্যই ভারতের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ উঠেছে যে তিনি নাকি রয়ের লোক, রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং, ভারত সরকারের গোয়েন্দা সংস্থা, তার সাথে নাকি তার যোগ আছে। পুরো 9 বছর জেলে ছিলেন, এটা ঠিক নয়। আবার একেবারে স্বাধীনভাবে ছিলেন, তাই ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এটাও প্রমাণিত তত্ত্ব নয়। কিন্তু প্রমাণ এক জিনিস, সব জিনিস কি প্রমাণ হয়? খুনও তো প্রমাণ হয় না যে কেউ খুন হয়েছে। তো সবচেয়ে বেশি যাচাইযোগ্য সেটা হলো শিলংয়ে গ্রেপ্তারির পর তার বিরুদ্ধে ভারতে অনুপ্রবেশের মামলা হয়। শুরুতে তিনি জেল হেফাজতে ছিলেন কয়েকটা মাত্র দিন, পরে দীর্ঘ আইনি প্রক্রিয়া, আপিল, নথিপত্র প্রত্যাবর্তন সংক্রান্ত জটিলতার কারণে তিনি ভারতে থেকে যান। 1 দিন নয়, 1 বছর নয়, প্রায় 9 বছর। 2024 সালে শেখ হাসিনা সরকারের পতনের পর ওই আগস্ট মাসেই ভারত তাকে স্পেশাল ট্রাভেল ডকুমেন্ট দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়। ভারতে তার অবস্থান শুরুর কয়েকদিন বাদে মোটামুটি স্বাধীন ছিল তার অবস্থান। বিবিসি 2015 সালের মে মাসে রিপোর্ট করেছিল যে সালাউদ্দিন আহমেদকে আদালত 14 দিনের জেল হেফাজতে পাঠায়, আর ওই 14 দিনই তিনি ছিলেন জেলে, তারপরে আর নয়। উইকিপিডিয়ার সংক্ষিপ্ত সারেও বলা হয়েছে শিলংয়ে তাকে প্রথমে হাসপাতালে নেওয়া হয়, পরে গ্রেপ্তার দেখিয়ে শিলং জেলে পাঠানো হয়। অর্থাৎ শুরুর পর্যায়ে তিনি আটক অবস্থায় ছিলেন, প্রথমে হাসপাতাল, পরে 14 দিনের জেল হেফাজত। অন্যদিকে প্রথম আলো ও ডেইলি স্টারের রিপোর্ট বলছে পরে তার বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টে মামলা চলে। 2018 সালে তিনি খালাস পান, কিন্তু ভারত সরকার আপিল করায় তাকে আবার থেকে যেতে হয় ভারতে। এই আপিল করাটাও বেশ অদ্ভুত। আসলে সালাউদ্দিন দেশে ফিরতে চাননি, আর ভারত সরকারের সঙ্গে কথাবার্তা বলে মামলা দেখিয়ে ভারতেও থেকে যান তিনি। আর এখান থেকেই রয়ের সঙ্গে তার যোগাযোগের কথা উঠেছে। প্রশ্ন, তিনি কি স্বাধীনভাবে ছিলেন?
দেখুন, যুগান্তরে 2023 সালে তিনি নিজেই বলেন যে তিনি আদালতের রায়ে খালাস পেয়েছেন, কিন্তু ডকুমেন্ট সংকট ও প্রত্যাবর্তন প্রক্রিয়ার কারণে দেশে ফিরতে পারছেন না। এমনকি তিনি বলেন আমি অবৈধও ছিলাম না, আবার পুরোপুরি বৈধভাবেও ভারতে থাকিনি, থেকেছি কিনা সেটাও বলতে পারবো না। মানে আমি ভারতে বৈধভাবে আছি সেটাও বলতে পারবো না, অবৈধও ছিলাম না। মানে তো এই হচ্ছে অবস্থা। এটা বোঝায় তার অবস্থান ছিল না। আর যাই হোক, জেলবন্দি জীবন তার ছিল না। এই দীর্ঘ স্বাধীন অবস্থান থেকেই তার বিরুদ্ধে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের অভিযোগ উঠেছে এবং রাজনৈতিক অঙ্গনে যে গুঞ্জন বাস্তবেই আছে। সত্যি মিথ্যে সেটা পরে কোনোদিন প্রকাশ পেতেও পারে, আপাতত সেটা প্রকাশ নেই। সুতরাং আমরা কোনটা সত্যি আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি, আপনারা বলবেন কমেন্ট করে আপনারা কি মনে করেন। তাহলে সত্যিটা কি? দেখুন, আমার মনে হয় সবচেয়ে সতর্ক তথ্যভিত্তিক ভাষায় বললে সত্যিটা সম্ভবত মাঝামাঝি জায়গায়। তিনি শুরুতে আটক ও জেল হেফাজতে ছিলেন, পরে জেল থেকে জেলে ছিলেন না। আবার তার দীর্ঘ ভারত অবস্থান মূলত আপিল, ট্রাভেল, মামলা, ডকুমেন্ট, রাজনৈতিক পরিস্থিতির জটিলতায় দীর্ঘায়িত হয়। আবার এটাও দেখার মতো যে 23 সালে তো তার মামলা চলে গিয়েছিল, কিন্তু তিনি বলেছেন নাকি ট্রাভেল ডকুমেন্ট পাননি বলে তিনি আসতে পারেননি। তাহলে 24 সালে হাসিনার পতনের পরেই, শেখ হাসিনা সরকারের পতনের পরেই কেন ভারত তাকে পাঠালো ট্রাভেল ডকুমেন্ট দিয়ে? ট্রাভেল ডকুমেন্ট বাংলাদেশ দেয়নি, ভারত তাকে ট্রাভেল ডকুমেন্ট দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। তো এই সমস্তগুলো নিয়ে তাহলে কি ভারত চেয়েছিল শেখ হাসিনা চলে যাওয়ার পর তার নিজের লোক কাউকে এখানে পাঠাতে? আর সেই পাঠানোটা দীর্ঘায়িত হয়ে গিয়ে এখন তিনি তারেক রহমান সরকারের অধীনে তিনি হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে এই সব কিছুর মধ্যেই এখন অনেকেই বলেন যদি তিনি সত্যিই গুম হয়ে থাকেন তাহলে পরে কিভাবে ভারত থেকে দলীয় বৈঠকে অংশ নিলেন? ভারত সরকার তাকে তো গুম করেই রাখতো। শুনতে দেখুন, এইসব অভিযোগ যেগুলো আছে তিনি থেকে বলেছেন 2015 সালে তিনি গুমের অভিযোগটায় তিনি বলেছিলেন 63 দিন তিনি নিখোঁজ ছিলেন, তারপর শিলংয়ে পাওয়া। এই সব ঘটনার মধ্যে দিয়ে কিন্তু বড় গল্প আসে। সেই গল্পে কার কি ভূমিকা সেটা পরিষ্কার নয়, কিন্তু ভূমিকা পরিষ্কার না থাকলেও সেই ভূমিকা যে মিথ্যে সেটা কেউ বলতে পারে না। যখন তিনি মামলাজনিত কারণে সেখানে অবস্থান করছেন, পরবর্তী সময় তিনি রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন ভারতে বসে। সুতরাং এই সব কিছু মিলিয়ে সালাউদ্দিন আহমেদ, প্রশ্ন উঠতে পারে ভারত তাকে সহযোগিতা কেন দিয়েছিল? এর তো একটু কিছু আগেই বললাম, এই প্রশ্নের উত্তর কোনো ডকুমেন্টে পাওয়া যাবে না, কেবল কারণ অনুমান করা যায়। আর সেই অনুমানের প্রেক্ষিতে একটি সম্ভাবনা মনে আসে, ভারত কি তখন থেকেই বিএনপির ঝুড়িতে কিছু ডিম রাখার কথা ভেবেই সালাউদ্দিন আহমেদকে তৈরি করছিল? 2025 শেষে তারেক রহমানের সঙ্গে ভারতের যোগাযোগের অন্যতম মাধ্যম ছিলেন সালাউদ্দিন সাহেব। তারেক রহমান যদি খুব বেশি দূরত্ব তৈরি করে ফেলেন ভারত থেকে, তিনি যদি আবার সেই পুরনো 2001-এর সেই ফর্মুলায় ফিরে যান, সেই চেহারায়, তাহলে ভারত এবার চুপ করে থাকবে না বসে। ভারত যেমনভাবে মোহাম্মদ ইউনূসকে নির্বাচন করতে বাধ্য করেছিল এবং তারেক রহমানকে জিতিয়ে এনেছিল ক্ষমতায়, ভারত একইভাবে সালাউদ্দিন সাহেবের প্রয়োজন তখন হবে ভারতের কাছে। আর এই সম্ভাবনার জন্যই ঢাকার রাজনীতি ও কূটনীতির মহলে এই গুঞ্জন উঠেছে, সালাউদ্দিন আহমেদ কি তারেক রহমানের বিকল্প? আমার পক্ষ থেকে সবচেয়ে সতর্ক উত্তর প্রাতিষ্ঠানিকভাবে নয়, কিন্তু সম্ভাব্য পাওয়ার সেন্টার হিসেবে অবশ্যই তিনি গুরুত্বপূর্ণ। কারণ বিএনপির আনুষ্ঠানিক ও প্রকাশ্য নেতৃত্ব রেখায় তারেক রহমানের অবস্থান এখনও অনেক উপরে এবং অনেক বেশি স্পষ্ট, এটা খুবই সত্যি। কিন্তু এটা একই সঙ্গে সত্যি, সালাউদ্দিন আহমেদ এমন একজন নেতা যাকে এড়িয়ে দলীয় বড় সিদ্ধান্ত কল্পনা করা কঠিন। তাকে শুধু মন্ত্রিসভায় রাখা হয়নি, বরং সবচেয়ে সংবেদনশীল মন্ত্রণালয়টি দেওয়া হয়েছে তাকেই। তাকে ঘিরে গুঞ্জন আছে, আপত্তি আছে, সন্দেহ আছে, তবু তিনি ক্ষমতার কেন্দ্রে আছেন। এটাই আসল রাজনৈতিক পাঠ। কখনো কখনো কারো ক্ষমতা তার বিরুদ্ধে অভিযোগ না থাকার মধ্যে নয়, বরং এত অভিযোগের পরেও তাকে সরাতে পারা যাচ্ছে না, এই ঘটনার মধ্যেই প্রকাশ পায়। তো দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।